তখন ঠাকুরের দীক্ষা নিয়ে আমার ঠাকুরের শতানুসরণ বইটা যখন পড়ি প্রথম, আমার এত ভালো লেগেছে যে বলার মতো না। আমি ভাবছি কি, বাবা এত সুন্দর জিনিস থাকতে মানুষের চলতে অসুবিধা হয়, চলতে তো অসুবিধা হওয়ার কথা না, এই তো সুন্দর জিনিস। এই বলে তখন আমি দুর্গাপুরে যখন চাকরি করলাম, ওই বইটা দেখে ভালো লাগলো, চাকরি করলাম। তখন সৎসঙ্গ কোথায় বলে আমি যে পাড়ায় থাকতাম তাদের সঙ্গে জিজ্ঞেস করলাম, অমুক রোড কোথায় রে, কোথায় সৎসঙ্গ হয়, আমরা যাবো, এ করবো। তো তারা দেখিয়ে দিল আমাকে নিয়ে, সেখানে একটা সৎসঙ্গ ছিল, তারাও খুব ভালো, হ্যাঁ দেখিয়ে দিল। ওই নিয়ে তখন দাদার বাড়িতে প্রতি রবিবারে সৎসঙ্গ হয়। আচ্ছা, আরও অনেক গুরু ভাই ছিল, সে সবার মুখে উনার নাম সবার মুখে উনার নাম। ওইখানে সৎসঙ্গ হয়, যাবেন, কোনো অসুবিধা হবে না। শ্যামল ছেলেটার নাম আবার শ্যামলদা, আমি কিন্তু বেশি পড়াশোনা টোনা জানি না, আমি কিন্তু বেশি কিছু বুঝতে পারবো না, পড়তে বলে কিছু লাগবে না, আপনি যাবেন, শুনবেন, দেখবেন আপনার নিজের উত্তর আপনি পেয়ে যাবেন। এই বলে আমাদের সঙ্গে পাড়ায় যারা ছিল তারা যেত প্রতি রবিবার ওনাদের বাড়ি সৎসঙ্গ, তারা তখন থেকে নিরামিষ। ওই তাদের সঙ্গে যেতে যেতে দাদার আলোচনা শুনে শুনে আমার মনটা অনেকটা শান্ত হলো। হ্যাঁ, ভাবতাম ভাগ্যে যার যা আছে তাই তো হবে, তবু পরম পিতাকে পেয়েছি, এটাই আমার জীবনের সব অনেক। তাকে পেলে মানুষের কোনো ব্যথা থাকে, কিন্তু ব্যথার মধ্যে সে শান্তি স্বস্তি নিয়েও ইষ্টপথে এগিয়ে যেতে পারে। ঠাকুরকে জীবনে মুখ্য করে নিয়ে চললে তিনি কখন কার জীবনে কি প্রয়োজন তিনি সবটুকু দেন। সেটা আমার জীবনে অনেক দৃষ্টান্ত, সেগুলোর মধ্যে আর যাব না। জয় গুরু। রিতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা পেয়েছি আমাদের প্রিয় মানুষ, যার কথায় আমরা অনুপ্রাণিত হই, উদ্বুদ্ধ হই, ঠাকুরকে নিয়ে চলার মানে জোশ পাই, সেই রাহাদা আমাদের সামনে। এবং কয়েকদিনের আগে এই ঝড় বৃষ্টিতে রাহাদার বয়স তো জানেন 102 বছরে পা দেবে কালী পুজোতে, এবং যার জন্য বয়সের তো একটা ভারিত্ব আছে। এবারে ঝড় বৃষ্টি জল চলছিল, ওই সময় উঠতে গিয়ে প্লাস স্লিপ করে, সে রাহাদাই বলবেন, তবু বলি পড়ে গেছিলেন, পড়ে গিয়ে ওই তো হাতে বোধ হয়, হাতে এখনো, পায়ে এখনো ছেঁড়া রয়েছে, হ্যাঁ সব ছেঁড়া রয়েছে। বলবেন রাহাদা মানে পুরো সুস্থ নয়, অসুস্থ, তবুও তার জেদ, আদম্য ইচ্ছা, ঠাকুরের প্রতি ভালোবাসা, তিনি ইষ্টপ্রসঙ্গ করার জন্য আমাকেও বলেছেন ফোন করে বারবার। আমি বরং আসতে পারি না, তবু আজকে এসছি। আর সঙ্গে আজকে একটা খুব দুঃখের খবর আছে। সেই দুঃখের খবরটি হচ্ছে, রাহাদা যেখানে থাকেন সামন্ত মায়ের বাড়িতে, সামন্ত মায়ের বাড়িতে রাহাদা অবস্থান করেন। তো এই সামন্ত মায়ের কাননবালা সামন্ত, হ্যাঁ কাননবালা সামন্ত মায়ের আজকের দিনে উনার স্বামী দেহ রেখেছিলেন দুর্গাপুরে। বাইক নিয়ে অফিসে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টে একটা, আমার রাহাদা ডিটেলস বলবেন, তিনি আজকের দিনেই মারা গেছিলেন। আজকে 20শে জুন, সম্ভবত 1965 সাল, 68 সালে হ্যাঁ মারা গেছিলেন সে আজকেরই দিনে। এবং তারপরে কত কষ্ট, কত লড়াই করে তিনি আজ এই পর্যন্ত। এবং তখনও যখন মারা যান তখন তিনি দীক্ষা নেননি, তারপর তিনি দীক্ষা নেন, পরম পিতার দয়া রাহাদার সাথে পরিচয় হয়, সেখান থেকে রাহাদা ওনাকে গাইড করে আসেন। তো আজ এই পর্যন্ত, আজকে ওই দিনে
উনি ভেবেছিলেন হয়তো একটা সৎসঙ্গ করবেন, কিন্তু তার স্মৃতির উদ্দেশ্যে তারপর ভাবলেন যে সেখানে নাই মুষ্টিময় কয়েকজন আসবেন, কিন্তু আজকে যদি অনলাইনে আমরা করি, হাজার হাজার মানুষ এই সৎসঙ্গের রাহাদার যে ইষ্টপ্রসঙ্গ শুনবেন, তাহলে তার থেকে অনেক বেশি গুরুত্ব হবে। এই ভেবে তিনি তার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই ইষ্টপ্রসঙ্গ। আমরা সবাই প্রার্থনা করব অন্তরে অন্তরে, যিনা উনার আত্মা যেন সঠিক জায়গা পরম পিতার রাতুল চরণে স্থান পায়, এবং তিনি যেখানে থাকুন না কেন ভালো থাকুন, এবং সামন্ত মা, কারণবালা সামন্ত মা সপরিবারে ভালো থাকুন। রাহাদার জন্য প্রার্থনা করব, তিনি সুস্থ ভাবে থাকুন এবং আমাদের ইষ্টপ্রসঙ্গ শুনিয়ে বা ঠাকুরের কথা বলে আমাদের উদ্বুদ্ধ করুন, এই প্রার্থনা করব। আমি সরাসরি যাব আমাদের প্রিয় মানুষ সেই শ্রদ্ধেয় রাহাদার কাছে। জয় গুরু রাধা। পরম পিতার রাতুল চরণে সর্বাগ্যে আমার কোটি কোটি প্রণাম। তার রাতুল চরণে প্রণাম জানাই। আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সবাই সুখ শান্তি স্বস্তির অধিকারী হন, একদম সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন। আমার একান্ত প্রার্থনা রইল আপনারা ভালোই থাকবেন, নিশ্চয়ই থাকবেন। আজকে আমার শরীর, যদিও আমি শরীর মুখে হতে চেষ্টা করি না, তবুও কিন্তু বাধ্য হচ্ছি। আমার শরীরে কয়েকদিন আগে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মতো হলো। ও যাই, সে তো হয়ে থাকতে পারে, কিছু না। তাই সে সত্ত্বেও আজকে এই সৎসঙ্গ প্রসঙ্গের এখন তো রেগুলার হয় না, ওনাকে বলে আনতে হয় বা ওনার সুবিধা মতো আসতে পারেন। তা আজকে যেহেতু এই সৎসঙ্গ এটা একটা বিশেষ অকেশনের জন্য এটা হচ্ছে, সে অকেশনটা তো শুনলেন। আমি যে বাড়িতে আসি, যার থেকে কাননবালা সামন্ত এই মায়ের বাড়িতে, এবং এর সঙ্গে আমার পরিচয় আজ থেকে 1968 সাল থেকে, 68 সালের শেষে যখন জয়েন করে, তারপরে তখন থেকে পরিচয়। এবং আমার স্ত্রী একে ছোটো মেয়ের মতোই মনে করতো, কারণ এ অসহায়। যখন দুর্গাপুর স্কিল প্ল্যান্টে জয়েন করে, তখন একটা গ্রাম্য মেয়ে, কারণ এর স্বামী অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই জায়গায় এর একটা কম্পেনসেশন ক্যাম্পে চাকরি হয়। গ্রাম্য মেয়ে, ক্লাস 4 পর্যন্ত পড়েছে, একেবারে গ্রামের থেকে, জানেন না মেদিনীপুরের বাড়ি, একেবারে গ্রামের মেয়ে। কোনো শহর টহর থাকা অভ্যন্ত, শহরে হালচালও বোঝে না। গিয়ে দেখে অবাক হয়ে গেছে, অত বড় হসপিটাল, অত বড় জয়েন করে ওখানে একটা অ্যাটেন্ডেন্ট হিসেবে জয়েন করেছে কম্পিটিশন ক্যাম্পে। কোথায় থাকবে কী থাকবে জানি না, তখনও আমার সঙ্গে পরিচয় হয়নি। সেই সময় ওদের ডিপার্টমেন্টে একজন চাকরি করে, নন বেঙ্গলি, সে বলতে আমার বাসা থাকবেন, আমার ছেলে মেয়েকেও দেখবেন, আর এখানে চাকরি করবেন, আসবেন। সেই বাড়িতে থাকে, তাদের রান্না টান্নাও হেল্প করে, থাকে ওইখানে। হঠাৎ এই সময় বাড়ি থেকে যখন ওর স্বামী মারা যায়, সেই সময় ওর কাকার দীক্ষা নিয়েছিল আগে, তারপরে ওর এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ও
ওর দীক্ষা হয়, ওর বাবা মা মাটা ওদের বাড়ি সবারই দীক্ষা হয়। আচ্ছা আচ্ছা। এই প্রথম দীক্ষা নিয়ে তখন দীক্ষিত ওখানে সৎসঙ্গী টঙ্গী। আর তখন একমাত্র আমি ঋত্বিক এবং প্লাস ধরতে গেলে মুষ্টিমেয় কয়েকজন সৎসঙ্গী ছিল, তার মধ্যে আমি একজন আর কি। তা সবাই আসলে এই আমার খোঁজে নিত, থাকা খাওয়া কিংবা চাকরি বাকরি অনেক কিছু ব্যাপারে আমার খোঁজে আসতো, এবং পরমপিতার দয়ায় যতদূর সম্ভব চেষ্টা করছে তাকে। তা আশ্রম থেকে খোঁজ নিয়ে এসছে, এবং আমার খোঁজে ওর বাবা ওকে নিয়ে আমাদের সঙ্গে পরিচয় করে দিল। তাহলে ঠিক আছে, আমার স্ত্রী ওকে দেখে খুব একটু কী হলো, মানে খুব কষ্ট পেলো, এবং চিন্তা করো না, নিজেকে নিজের মেয়ের মতোই মনে করে থাকে ডেকে। সেই থেকে ওর সঙ্গে আমাদের পরিচয়। ও থাকতো একটা ইসের দিকে, আমরা থাকতাম আর একজনে সেইতে। রেগুলার আমাদের বাড়ি সৎসঙ্গ হতো, শনিবার রবিবার এই রবিবারে আসতো। ও আসার কথা ছিল, তার থেকে পরিচয় হতো। আমি গিয়ে খোঁজ খবর নিতাম, এবং হসপিটালে আমাদের গুরু ভাইটাই যারা ছিল তাদের সঙ্গে পরিচয় করে দিলাম, যাতে ওর কোনো অসুবিধা নাই, থাকা টাকা ও সব দিক থেকে যেন ও তখন ও গার্জেনও পেয়ে গেল। আমার হসপিটাল কয়েকজন ছেলেরা অফিসে কাজ করে, আমার খুব পরিচিত, মানে আমার সৎসঙ্গী তো। আর ওদের ডাক্তারদের মধ্যে কয়েকজন ছিল, তাদের পরিচিত করে দিলাম। ওরা নিজের মনে করে ওকে সেইভাবে নিত, কারণ গ্রাম্য মেয়ে কিছু জানে না, শোনে না, সেইটাই চলতে হতো। কিন্তু ঠাকুরকে দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে মানে ওর একটা বিরাট একটা পরিবর্তন আসলো, যে ঠাকুর একমাত্র সহায়। তো খুব আমাদের বাড়িতে আসতে আসতে আমার স্ত্রীর সংস্পর্শে এসে খুব নাম ধ্যান সাধন ভোজন খুব করে। তারপরে ওর থাকা, আলাদা কোয়ার্টারের ব্যবস্থা করে দেওয়া, ওর সমস্ত আমি যতদূর সম্ভব করেছি, করে ওর কোনো অসুবিধা হতো না। প্রথমে একটা কোয়ার্টার ছিল, সেখান থেকে আর একটা ভালো কোয়ার্টারে এই সমস্ত ব্যবস্থা একটা একটা করে দিয়েছি। আর ওর চাকরি ক্ষেত্রে সৎসঙ্গীরা ছিল, তারা ওকে সেইভাবে ডিউটি দিয়ে দিত, অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করতে হবে। লেখাপড়া বেশি জানে না। এখন এখানে হসপিটাল তো বুঝলেন তো, কসমোপলিটন টাউন, এখানে বাঙালি অবাঙালি, মানে বিহারি, উড়িয়া, মাদ্রাজি, তাছাড়া ফরেনার্স অনেক আসে, তাদের অ্যাটেন্ডেন্ট হিসেবে থাকে, তাদের সঙ্গে কথা বলতে হয়, বেরোতে ডাক্তার সঙ্গে করতে হয়। ও তো ইসের মতো, তার মধ্যে দিয়ে ও চেষ্টা করেছে একটু একটু করে লেখাপড়ার চেষ্টা করেছে, করে ঠাকুরের দয়ায় বিদ্যাটা আস্তে আস্তে বাড়িয়ে তুলেছে। বিদ্যা তুলে এবং সেখানে কী করে বিদেশি লোকের সঙ্গে কথা বলতে হয়, কেমন করেই করতে হয়, কারণ সব রকমের দেশের লোক আছে, কারণ সে অ্যাটেন্ডেন্স খেলা তার রিপোর্ট হয়ে যাবে, রিপোর্ট করবো চাকরি নিয়ে টানাটানি, এবং আস্তে 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 ডাক্তাররাও ওকে খুব পছন্দ করতেন, খুব ভালো সাপোর্ট দেয় ওকে ডাক্তাররা। এবং কোনো এক সময় ওইটা আস্তে আস্তে একটা ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট করতে করতে একটা ডেন্টাল ডিপার্টমেন্টে চলে গেল। ডেন্টাল ডিপার্টমেন্টে হেড অফ দিয়ে ছিলেন একজন মেয়ে ডাক্তার, সে ওকে খুব পছন্দ করতো, এবং ডেন্টাল ডাক্তার, সে মেয়ে ডাক্তার, এবং ওকে খুব পছন্দ, ওর কাছে সবসময় রাখতো। এবং যখন অপারেশন করতে হতো ওকে সঙ্গে নিয়ে ওটিতে যেত, এবং সব জানতো কোন অস্ত্র কোথায় দিতে হবে, কোথায় কোন টুল দেওয়া চটপট করবে, মানে এত তাড়াতাড়ি কী করে বলো, ঠাকুরের পরে যাওয়া আস্তে আস্তে সব ক্ষেত্রে ও সাকসেসফুল হতে লাগলো। আস্তে আস্তে উন্নতি হলো, ওর চাকরি জীবনে অনেকটা করতে অনেক এগিয়ে আসলো চলে। কিন্তু তখন খুব পপুলার, হসপিটালের ইয়েতে পপুলার, এবং সৎসঙ্গীরা আস্তে আস্তে যেখানে সৎসঙ্গ হতো, যেখানে যা হতো ও যেত সেইখানে, সেই রাত্রিবেলাতে নাইট ডিউটিতে যেত না। এবং আর আমাকে আমার স্ত্রী বইতে খোঁজ নিয়ে দেখতে এবং আমাদের বাড়ির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল আর কি, নিজের মেয়ের মতো। সেই জন্য দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ও মানে ওর জীবনে স্টিল চাকরি করতে এসে মানে বুঝতে পারবেন না যে গ্রাম্য মেয়ে যে সামান্য ক্লাস 4 মতো পড়া বিদ্যে, অথচ ভালো
রিপোর্ট আসছে, সেগুলো পড়েও দিতে হচ্ছে ইংরেজিতে সমস্ত ইটিয়ে। তারপর সেগুলো বুঝোই দিতে হয়, রুগীদের বুঝোই দিতে হয় সব ভালো করে, কেমন করেই করতে হয়, সেইগুলো পড়ে দেওয়া। সুতরাং সব ডাক্তার অবাক হয়ে যেত ওর বুদ্ধিমত্তা সেইতে। এবং সব ঠাকুরের দয়া। এবং জাগতিক জীবনেও অনেক পেয়েছে। একটা ছোট ঘটনা বলছি। একবার আমি তখন রিটায়ার করেছি, রিটায়ার করে মাঝে মাঝে আমি দুর্গাপুরি গেলে ওর কোয়ার্টারে উঠতাম, কারণ ও আমাকে আমার স্ত্রীকে সবসময় করতো। তা আমি গেছি, তো ও সেদিন পেমেন্ট হওয়ার কথা। তা ওর যে হসপিটালে, যে মেইন হসপিটাল যেটা, খুব বড় হসপিটাল, দেখছেন কে দেয় না, দুর্গাপুর মেইন হসপিটাল, প্রায় 700 বেড, বুঝলেন তো, খুব মস্ত হসপিটাল। আর ওর ব্রাঞ্চ আছে অনেকগুলো, মানে কী বলে, প্রত্যেক জনে একটা করে ব্রাঞ্চ আছে, সেই ব্রাঞ্চেও ডাক্তার থাকে, সেই ছোটো অনেকগুলো, আর সব জায়গায় ছড়িয়ে আছে। তো ও 20 জনের একটা ইয়েতে, হেলথ সেন্টারে 20 জনে, এটাও এখানে 4-5 জন ডাক্তার বসে, তারপরে ইয়ে আছে, নার্স ফার্স, এটা ওটা সব আছে। তো ও যেহেতু ওর কোয়ার্টারের কাছে, ওইখানে ও ট্রান্সফারে ওইখানে চলেছে, কিন্তু পেমেন্ট নিতে হবে ওর মেইন হাসপাতাল থেকে, সেখানে দূর আছে। তা পেমেন্টটা দিয়ে প্রচুর স্টাফ, ওকে পেমেন্ট নিতে নিতে রাত হয়ে গেছে। তাই রাত হয়ে গেছে, পেমেন্টটা নিয়ে ও আসছে। ও যখন আসে তখন 2টো ছেলে লক্ষ্য করেছে, যারা 2টো ছেলে লক্ষ্য করে ওর পিছনে ঠিক আছে, অন্ধকারের মধ্যে যাবে রাস্তা দিয়ে কোথায়, সেই সময় ছিনতাই করবে। তো আসছে, বাসে আপনার একটা বাজার ছিল, বাজার কিছু বাজার করেছে, করে ওই রাস্তা দিয়ে আসছে। রাস্তা খুব লাইট ফাইট আছে। সে কিছু দূরে ভাবছে যে পুরো রাস্তা দিয়ে যদি যাই অনেক সময় লেগে যেতাম। মাঝখানে একটা মাঠের মধ্যে ছোট সুড়ি রাস্তা আছে, ওই রাস্তায় গিয়ে যেহেতু আমি আসি, তাড়াতাড়ি আমাকে তো কিছু রান্না খাওয়াতে হবে, তাড়াতাড়ি ও করছে ওই মাঠের মধ্যে দিয়ে, একটু অন্ধকার, মাঠের মধ্যে গেলে বড় রাস্তা পাওয়া যাবে আবার, সেই মাঠের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ছেলে দুটো মোকা পেয়ে গেছে, এই তো হ্যাঁ অন্ধকারের মধ্যে। ও কিন্তু সবসময় রাস্তাঘাটে চলতে সবসময় ওই নাম করে, হ্যাঁ ওই বীজ নাম সব করতে আসতে এক হাতে বাজার করা থলে, আর এক হাতে ব্যাগ ট্যাগ, মানি ব্যাগ ট্যাগের টাকা পয়সা আছে, আর একটা থলের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছে। যে মাঠের বেশ খানিকটা গেছে, একটা ছেলে সামনে দিয়ে একটা ছুরি ধরেছে, সঙ্গে একটা ছেলে ছুরি ধরেছে, ধরে 2 জনে হাত ধরেছে, ধরে ওর মোচড় দিয়ে হাতের ওই ব্যাগটা কেড়ে নেবে। হ্যাঁ, ও থমে রেখেছে, দেখেন। হ্যাঁ, বলে কি, আরে কেড়ে তো দেখছেন, এই যে দেখেন না, যে ছেলে দুটো আমাকে কী করছে দেখেন তো। সামনে দেখে কি এক মহাপুরুষ দাঁড়িয়ে আছে, একদম সামনে পড়ে, একেবারে খালি গায়ে, সেইতে। আর ঠাকুরের যে খালি গায়ের যে অবস্থা যে আছে, ওই সেই খালি গায়ের যে অবস্থাটা, সেই অবস্থায় দাঁড়িয়ে আছে এরকম একদম সামনে। দেখেন তো, দেখতেন ও ভাবছে একটা লোক বোধহয়। এই দেখুন তো, ছেলে দুটো আমাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, দেখুন তো, ধরুন। আর ছেলে দুটো ভয় পেয়ে ও ছেড়ে দিয়ে 2 জন পালাচ্ছে। আচ্ছা, ওর হাতে সব পড়ে গেছে, পড়ে গিয়ে উঠছে, কিছু বলছে না, বলছে চলো, মানে আজ দেখাচ্ছে আমার সঙ্গে আসো। সে আস্তে আস্তে তো দেখি লোকটা আমাকে তুলে দিয়েছে বিপদের সময়, সে তো বুঝতে পারিনি, একে তোকে সে ওই নাম করতে আসতে যেই লাইটের কাছে এসছে, লোকটাকে দেখতে হচ্ছে না। আচ্ছা, ঘরে গেছি কাঁপতে, আমি দরজা খুলেছি, কি দেখেন ও এই যে ছুরি ধরেছে, তখন ঘষা লেগে বুকে কেটে গেছে, ছুরি এটা কেটে গেছে, রক্ত পড়ছে। এবার কেছে দাঁড়ান বলছে ঘরে বলছে, এই যে এই লোকটাই আমাকে পথ দেখায় নিয়েছে, এনি মানে ঠাকুরকে দেখাচ্ছে, বলে এই হ্যাঁ, তখন ঘটনা সব বললো।
মানে পরিষ্কার দেখছে ঠাকুরের এই ছবিটা, যে এরকম মানে এটা জীবন্ত একটা ইয়ে। একদম। আরও ওর জীবনে অনেক কাহিনী আছে ওই রকম, সে কত কাহিনী ওইরকম একটা পর একটা একা একা থাকতো একটা ঘরে, সে ভাবে বেতন পায়, কোনো ভয় পাইনি কোনোদিন। অনেক সময় সৎসঙ্গ করে অনেক রাত্রে একা আসছে, সেখান থেকে হেঁটে হেঁটে আসছে, মানে দিব্যি ভয় বলে কিছু না। বলে আমি তো ভয় পাই না, আমি তো জানি ঠাকুর আছে আমার সঙ্গে, কারণ আমি 20 বছর বয়স থেকে আমি দেখছি তিনি আমাকে সবসময় নিয়ে চলছেন, সবসময় আমাকে নিয়ে চলেন। তাই করে কিন্তু তাই ও বলে জীবনের ঠাকুর ধরছিলাম ঠিকই, যদি সেই সময় যদি আপনারা আমার স্ত্রী কথা যদি না থাকতো, আপনি আপনার যদি না থাকতেন, তাহলে আমি কোথায় শিখে যেতাম এই ঠাকুরকে, এত কাছে পেতাম না বা ঠাকুরকে। তারপরে যতবার দুর্গাপুর থেকে প্রায় ঠাকুর বাড়ি চলে যেত, প্রায় যখন থাকতো। আর যত কনফারেন্স হয়েছে, যত উৎসব হতো, যত রকমের সবটা চলে, কারণ কাছাই যেত, আসতো, আবার চলে আসতো ট্রেনতে। এই যে ঠাকুরের পরে যে টান, অমক টান, লেখাপড়া তো খুব বেশি জানে না, কিছু না। দেখেন আজকে রিটায়ার করার সময় বেশ যাই হোক কিছু করছে, এই ঘর বাড়ি যা দেখতেন তো তার বাড়ি টাড়ি সব কিছু ওর টাকায় করা, কারণ ভাবা যায় না ওই বিদ্যে নিয়ে সে এবং এ ভাই বোন টোন সবাইকে দেখ। আমি বলতে চাই না, ভালো একটা অ্যামাউন্টের সমস্ত পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে দিচ্ছে, যে সবার কোনো অসুবিধা না হয়, ভাই বোন টোন যেগুলো সবগুলোকে সবার জন্য করেছে, আর আত্মীয় সবার জন্য, আর নিজের জন্য আমাদের কিছু রাখিছে, সেইটা নিয়ে ওর সংসার। আর এই সংসার এখনও চলছে, ওর ইয়েতেই চলছে, কিন্তু নিজের জন্য কিছু খরচ করে না, সব স্টেট। আর যত রকমের মন্দির, যত রকমের আসছে, সব কিছুতে ওর কন্ট্রিবিউশন, সব কোনোদিন না বলি নেই। দুর্গাপুর মন্দিরে প্রচুর কন্ট্রিবিউশন আছে, এইখানকার যে মন্দিরগুলোতে যা কিছু কন্ট্রিবিউশন এখনও এই যে আসে দেখবেন সে সময় এই মন্দিরে ওই মন্দিরে মাসে সব দিয়ে যাচ্ছে এই কথা। আর কোনো জায়গায় ঠাকুরের ব্যাপারে চাইতে আসলে না করতে না তো করবে না, এবং আপ্রাণ চেষ্টা করে দিয়ে দেয়। ফুরই নেই, কিছুতে ফুরি নেই, কোনো দারিদ্র বলে ওর মধ্যে কিছু নেই। অত দেখেন সিম্পল। আর সেই দারিদ্র শুদ্ধ না, দেখুন 20 বছর বয়সে বিধবা হয়েছে, তখন থেকে ও সাদা শাড়ি পরে, সাদা শাড়ি, সাদা লোকও দেখবেন সাদা শাড়ি, সাদা ও মানে বৈধব্যের যা সেগুলো পালন করার চেষ্টা করে। কারণ আমার স্ত্রীর মানে নির্দেশে চলাতে, এবং ওকে দেখবেন ওই বয়স থেকেই কোথাও বিয়ে গেলে, কারো বাড়িতে গেলে ওই সাদা ড্রেস পরে যাবে, সাদা যেমন বিধবরা করে, থান কাপড়, থান সাদা ওই সেতে। এই যে বৈশিষ্ট্যকে মানে ঠাকুরের নীতি যতটুকু পারে ওর পক্ষে চেষ্টা করে দেখতে। একদম। আজকে আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে হতাশা কেউ হবেন না, তিনি আসেন, আর তিনি যা বলেন সেগুলো আপ্রাণ চেষ্টা করবেন কাটায়, তিনি তাকে রক্ষা করে চলবেন, তিনি রক্ষা করবেন, তিনি করে যাবেন। কারণ এই তো আমার সামনে একটা এক্সাম্পল মস্ত বড়, যার জন্য আজকে এত কষ্টের মধ্যেও তো আমি আপনাকে ডাকিছিলাম আজকে এই সৎসঙ্গটা, মানে সৎসঙ্গ ধরে কয়েকজন শোনে টোনে, সেইতে এই যে এখানে সৎসঙ্গে একবার দিয়েছিল, আমি এই কথাগুলো বলছিলাম, ওই আপনাদের এখন যায় না সৎসঙ্গে, তিনি বলছেন আপনি যা বলছেন সেটা সব সত্যি কথা বলছেন, এই জায়গায় সৎসঙ্গে বলে দিল আমাকে, আপনি যে বললেন এগুলো সব সত্যি। বলে ও তো ওই সামনে বসা আছে, ওকে জিজ্ঞাসা করেন না, আমি যে বললাম। ব্যাপার হচ্ছে অন্তত এতে আমি যা বলছি এই কথাগুলো অন্তত কয়েকশো লোক বা কয়েক হাজার লোক শুনছে, হাজার মানুষ দেখবে, শুনবে, করবে, অন্তত তাদের কারো বিশ্বাস হোক না হোক, কিন্তু করে দিয়ে করবার জন্য তো আমি রিকোয়েস্ট করবো যে বিশ্বাস হবে না কেন, না হওয়ার কিছু নেই, কারণ এতে এখনও আছে, তাকে দেখছে, সে এখনও এখানে কাছে আসছে না, যাই হোক আমার মনে আসে সেইতে। এই যে তিনি আসেন, কারণ আমার বয়স আজকে প্রায় 100 উপর হয়ে গেল, এখন ঠাকুরকে নিয়ে চলছে আজকে 81-82 বছর বয়স পর্যন্ত, 82 পর্যন্ত। আমার অনেক স্টেজ
সৎসঙ্গ জগতে দেখেছি আজকে আর এক স্টেজে এসে পড়েছি, যেটা যাই হোক আমি আর নাও কিছু বলবো না, কারণ এটা তো ঠাকুরের আমাদের সঙ্গে একটা চলাফেরায় ঠাকুরের মুভমেন্টে সেই মুভমেন্ট আর এই মুভমেন্ট একরকমের না, আলাদা। কারণ আমরা প্রথম যে স্টেজে ঠাকুরের দেখে যে ঠাকুরের কথাটা সৎসঙ্গের মানে মুভমেন্ট যেটাকে বলছে, ঠাকুরের মুভমেন্ট ঠাকুরের সব তো সবাই করছেন, সকল ঠাকুর সৎসঙ্গের অর্গানাইজেশন মুভমেন্ট, যেটা অনেক আছে, কিন্তু এ তো সেই টাচ কিছু পাইছিল, কারণ ঠাকুরের বাড়িতে যাতায়াত করতে করতে বর্দার সংস্পর্শে গেছে, খুব করেছে যেতে হতো, তারপরে অসুবিধা করে হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন চলাফেরা করতে পারে না। কিন্তু তাকে নিয়ে চলতে গেলে, তাকে নিয়ে যে ঠিকমতো চলেন, তাহলে হাতে হাতে ফল পাবেন, হাতে হাতে ফল পাবেন। আর ফলের জন্য করবেন না, করবেন তাকে ভালোবেসে, তার জন্য। ও তো ফলের জন্য কিছু করিনি, যেমন জীবনে আজকে ও এই যে সে যে চলে, মানুষ যদি করে না করে পেতে চায়, দুঃখ তার পিছে দেয়, তাই না? আমরা করবো না, অথচ তাকে পেতে চাই। বক্তৃতা দিয়ে চলবে না, শুধু বক্তৃতা বা শুধু ভাষণ দিয়ে আমাকে করা লাগবে, যে করতে হবে। হ্যাঁ, শুধু তুমি করো আমি বলবো আর তুমি করো তা না, আমি করব, আমি করলে আমার হবে, এবং আমার দেখা দেখি আবার অনেক এরকম হবে। সুতরাং আমাকে করতেই হবে, ডিটারমিন্ড হতে হবে যে আমি ঠাকুরকে নিয়ে আছি, ঠাকুরের দয়া, এবং আমার দেখে অন্তত 10টা লোক যায়। যাই হোক, আজকে আমরা এইখানে ঠাকুরকে নিয়ে অনেক কথা বললাম, কিন্তু কথাটা তো অমূল্যক নয় সেটাই, কারণ আমার ব্যক্তিগত জীবনে অনেক রকমের লোকের সঙ্গে সুযোগ পেয়েছি, বিশেষ করে সৎসঙ্গী নানা রকম টাইপের। সে প্রথম দিকে যখন দীক্ষা নেওয়ার পরে কিছুকাল পরে সেই যুগের যারা সৎসঙ্গী ছিলেন, তাদের চলা বলা, কথা ব্যবহার, তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু আর নিয়োজন গ্রহণ করেছি, যা আমার জীবনে গেঁথেছিল। পরবর্তীকালে আরও শক্ত হয়েছিল যখন বার্মা দেশে গেছিলাম। বার্মা দেশের সৎসঙ্গীদের তারা ঠাকুর দর্শন করেন এই কিছুই, অথচ তারা ঠাকুরকে দূর থেকে কত বিপদের মধ্যে কেমন করে তারা ঠাকুরটাকে রক্ষা করে চলে যান, তাদের চলে যান, তাদের সঙ্গ করে তাদের দিকে গিয়ে আমি অনেক কিছু নিজের জীবনে আয়ত্ত করেছি এবং নিজের জীবন শক্ত করে নিয়েছি। পরবর্তীকালে আমার নিজের ইচ্ছাতে চলিনি, চেষ্টা করেছি আমি আমার মতো করে চলবার জন্য, কিন্তু দেখেছি পরম পিতাকে চলতে গেলে তিনি ধাক্কা মেরে যেমন করে সেই দিক থেকে গুটিয়ে আর একদিকে নিয়ে এসছেন। দেখেন, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আমি ভাবছি এইভাবে আমার জীবনটাকে চালাবো, সেইভাবে চাকরি করলাম, সেইভাবে প্রস্তুতি নিতে লাগলাম, এই করবো, এইভাবে চলবো। হঠাৎ কী হলো, বেশ কিছুকাল পরে ধরুন সেটেল হয়ে গেছি, সেটেল হয়ে থাকবো, ঠাকুর কী করে আমাকে এই দেশে নিয়ে গেলেন। অথচ আমার খুব ইচ্ছে ছিল না, আমার ইচ্ছে নিতে, কিন্তু সে সত্ত্বেও ঠাকুর আমাকে আটকায় রাখলেন কায়দা করে। তিনি বলেননি গোসাই, আমি দুর্গাপুরে যখন আসলাম, দুর্গাপুরে আমার একটা চাকরি করে, সে ওইরকম জায়গায় থাকে নাকি কেউ, একটা ব্যারেল ল্যান্ড, একটা জঙ্গলি জায়গা, জঙ্গলের মধ্যে থাকা খাওয়া দাওয়া, সেই ইয়েতে গরম প্রচণ্ড, অথচ রেঙ্গুনে সেই সমুদ্রের পরে থাকা, কি আরামের খাওয়া, আরামের চাকরি, আর এইসব, আর এখানে এই কষ্টের ভিতর থেকে জঙ্গলের মধ্যে থেকে কষ্ট করে, তারপরে বেতনও খুব কম, এই কে থাকবে কেন, চলে যাবো গেছি দেখো, এবং ঠিক করলাম যে
একে বেতন নিয়ে রেজিগনেশন দিয়ে সাবমিট করে চলে যাবো। আমরা আগে সেটেল, কাউকে বলিনি। অফিসে গিয়ে রেজিগনেশন লেটারটা লিখলাম, লিখে টিকে সেদিন বেতন হওয়ার কথা, বলছে কি আজকে বেতন হবে না, কি ইয়ে চলে গেছে ওদের কী বলে টাকা আনতে। তারপর আমাদের টাকা আসতো বর্ধমান থেকে, হ্যাঁ ওদের ক্যাশটা দুর্গাপুরে ইয়ে আজকে বন্ধ, কালকে হবে। ঠিক আছে, চলে গেলাম। পরের দিন আবার খেয়ে দিয়ে আবার সব অফিসে আসলাম, এসে বলে আজকে টাকা তো পাবো, দিয়ে টাকাটা নিয়ে সাবমিট করে যাবো, রেজিগনেশন সাবমিট করে তারপরে আবার রেঙ্গুনে চলে যাবো। সেই দিন কিছুক্ষণ পরে অফিসের পেপার আসছে, ডেইলি পেপার, হঠাৎ দিকে বড় করে ইংরেজি পেপারে বার্মা মিলিটারি কুক, বড় বড় লেখা, বার্মা মিলিটারি কুক ফরেনার্স আর মানে বিদেশিদের তারা আয় দিচ্ছে যে কেউ থাকো না এখানে, নাহলে এই দেশের সিটিজেনশিপ এখান থেকে দাও, নড়তে পারবো না। হ্যাঁ, আমি তো অবাক। আমি যদি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যেতাম তাহলে তো আমার ওখানে, তারপরে আর দিলাম না, রেজিগনেশন থাকলাম। তার কিছুদিন পরে 2, 4, 5, 7 দিন পরে আমার বন্ধু বান্ধবরা সবাই আমাকে সব লিখছে যে তুমি বেঁচে গেছো, এখান থেকে গেছো, আমরা এখন যাবো, কোথায় উঠবো, কী করবো, কোথায় চাকরি পাবো, কী করবো, এদের তোমার থাকবো, তোমাকে অনেক আগের থেকে বসাই থেকে গেলাম, আমাকে রেখে দিন। যাই হোক, অল্প বেতনের চাকরি সে করি, থাকি, যাই। আর কোথায় থাকবো দিনের বেলায়, যখন শনিবার দিন লোকে যার বাড়ি চলে যায়, আমি আমার বাড়ি যাই, আমার ঘরে তো মা আগে আগে কে থাকবে, তো চলে যাও ঠাকুর বাড়ি যেতাম, যে ঠাকুরে ভালো লাগতো, যে ওখানে শনিবারে যেতাম, রবিবার থাকতাম, রবিবার রাত্রির বেলায় ট্রেনে উঠে সকালবেলায় এসে পৌঁছতাম, আবার অফিস টফিস করে প্রত্যেক শনিবারে চলে যেতাম। ভালো লাগে যেত, ওই দিন কাটতো এরকম করে, করতে 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 চলে। তারপর দেখি খুব ইয়ে, তারপরে দেখি আস্তে আস্তে কেন জানি না পরমপিতার দয়ায় আমার আগে যারা থাকতে জয়েন করেছে নতুন, তারা সব বয়স্ক লোক রিটায়ার করতে চলে যাচ্ছে, সেই সব জায়গায় আমাদের রিপ্লেস করছে, মানে আমাদের প্রমোশন আপনি আপনি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। যেহেতু আমরা সিনিয়র, মানে আগে জয়েন করছি, করতে 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 যাই হোক, ওইখানে আমার চারিদিক থেকে তখন দুর্গাপুরে ভালো পোস্টে কাজ করেছি, ভালো জায়গায় কাজ করেছি, এবং খুব ইসের ঘাটের পাতায় চাকরি করে প্রচুর সৎসঙ্গীদের, যাই হোক, তারা সুযোগ সুবিধা করে আসতো, যে রাহাদা আছে তার কাছে চিঠি নিয়ে চলে আসতো আশ্রম থেকে, কিংবা কারো ভিত্তি কোনো ইয়ে চিঠি দিয়ে, দাদা এই আমার এই লোকটাকে পাঠাচ্ছে একটা চাকরি করছে। তখন প্রথম আমি যেখানে চাকরি করতাম, যে ডিপার্টমেন্টে আমার সুবিধাও ছিল, কায়দার দাদা করে ঢুকে দিতাম, যে কোনো পোস্টে এটা ঢুকেছিল, বহু সৎসঙ্গীরা ঢুকেছে এখানে, সে ঠাকুর আমাকে দিয়ে করাইছেন এগুলো। আর আস্তে আস্তে দুর্গাপুরে ছোটোখাটো একটা কী বলে সৎসঙ্গের অধিবেশন কেন্দ্র করলাম। কিছুদিন পরে অধিবেশন কেন্দ্র থেকে চলে নিয়ে গেলাম, আমার কোয়ার্টার পেলাম, আমার কোয়ার্টারে নিয়ে গেলাম অধিবেশন কেন্দ্র, প্রত্যেক রবিবারে রবিবারে হতো। আস্তে আস্তে সৎসঙ্গীরা আসতো, তারপরে সবাই মিলে আমরা এই করলাম, এখানে একটা তখন ঠাকুর দেহ রক্ষা করছেন, দেহ রক্ষা করে কী করা যায়, একটা এইভাবে তো হয় না, একটা নিজস্ব একটা বাড়ি টাইট করা দরকার। তারপরে সবাই মিলে বসে টসে মানে ই করে আমরা জমি কেনার ব্যবস্থা করলাম। সেই জমি কেনা হলো, ইয়ে করলো, আস্তে আস্তে দুর্গাপুরে মন্দির হলো, আস্তে আস্তে লোকজন হলো, আস্তে আস্তে প্রচুর। আর আজকে দুর্গাপুরে একটা 2টো মন্দির, আজ দুর্গাপুরে বড় বড় উৎসব হয়, বিরাট বিরাট উৎসব, এখানে অল ইন্ডিয়া বেসিসের যে সৎসঙ্গের যে হোক, সেও দুর্গাপুরে হয়েছে। সেই দুর্গাপুরে আজ সৎসঙ্গের সত্যি কথা বলতে কি এখন দ্বিতীয় স্থান হচ্ছে দুর্গাপুর, দেওঘরের পরে। তারা ঠাকুরবাড়ির সবাই কিছুদিন আগে পূজ্যপাত দাদা, মানে আমাদের অসুবিধা, তিনিও দেওরে খুবনায় দুর্গাপুরে, সেইখানে তাকে সমাধি হচ্ছে, দুর্গাপুরই হয়েছে, দুর্গাপুরে সমাধি করে দিয়েছে। এসব দুর্গাপুর, বুঝলেন, কে ঠাকুর আমাকে দিয়ে ওইখানে বীজ বপন করছে একদম। আর এখন দুর্গাপুরে নানা পলিটিক্স হয়, করতে থাকবে,
এখন দুর্গাপুরে নতুন যে কমিটি হয়েছে, এই সেক্রেটারি যে হয়েছে, সে আমারই মাধ্যমে দীক্ষিত। আচ্ছা। শুধু তা না, সেই যখন প্রথম কত সালে 1974 সালে, আচ্ছা। 70 সালে ঠাকুর দেরি করলো না, 71 সাল থেকে আমরা ওই জমি টমি কেনার ব্যবস্থা করি। সেই সময় একটা ছেলে, হ্যাঁ, ক্লাস 4 না 5 পড়ে, আমার মাধ্যমে দীক্ষা নিয়েছিল। ওর বাবা পুরো পরিবার। তা আমি রোজ সকালবেলা ওই জমি কিনে নিয়ে এখানে একটা ঘর করা হয়েছে, যাতে দখল কেউ না নিয়ে যায়। রোজ ভোরবেলা যেয়ে ওখানে প্রার্থনা করতাম। আচ্ছা। থাক ওখানে থাক, আর দেবে না, পর দেখবো। আচ্ছা, ঠিক। তারপরে ওর নাম হচ্ছে মেঘনাথ আড্ড, বুঝলেন? আচ্ছা। সে ওই দৌড়ন শিখলো, আস্তে আস্তে একটু বড় হলো, বড় হয়ে আর আমার সঙ্গে ঘুরে টোরে ঘুরতে ঘুরতে অল ইন্ডিয়া, এমনকি সে অল ইন্ডিয়া বেসিসে 200 মিটারে সে পেয়েছে, মানে মেডেলও পেয়েছে। আচ্ছা। আর খুব নাম করা স্পোর্টসম্যান। ওই স্পোর্টসের জন্য ওর দুর্গা বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়েছিল। ভালো পোস্টে কাজ টাজ করে বর্তমানে ও এখন সেক্রেটারি। আমাকে ফোন করছে, রিটায়ার করছে। ওর ছেলে আছে আমেরিকায়, সে আসবে বলছে আর কি। দেখ, এই যে দুর্গাপুর যে আজকে কে করছে? ঠাকুর। আর কায়দা করে, আমি তো আমার মনে ইচ্ছেই ছিল না, অথচ আমাকে দিয়ে এই প্রথম এইভাবে এটাকে করা হয়েছে। তিনি করান, হ্যাঁ, আমরা কেউ কিছু না। আজকে দুর্গাপুরে যদি কিছু হয়ে থাক, তার ইচ্ছাতে হচ্ছে, আর তার ইচ্ছার বিরুদ্ধে কিছু যায় না, জানেন তো। সুতরাং অর্গানাইজেশন বলেন, সৎসঙ্গীদের নিজের ব্যক্তিগত জীবনেই বলেন, সব কিছু তিনি। তাকে মুখ্য করে চলতে, তাকে সামনে রেখে তিনি যা বলেন তাই করতে হবে। একদম। আমার নিজের কোনো বাহাদুরি নেই, নিজের কোনো বাহাদুরি নেই সেইতে। কারণ আমার ব্যক্তিগত জীবনে হয়তো আর জানি না কয়েকদিন কখন আপনাদের সামনে আমি ঠাকুরের কথা বলতে হবে, ঠাকুরের নিয়ে আলোচনা করতে পারবো। ইচ্ছে হয়, এই যে সৎসঙ্গ হয়, শুনি, যেতে ইচ্ছে করে, কিন্তু আমার তো শরীর কুলায় না, পারব না সেইতে। তবুও আমাদের কী বলে, তামিলেদা আসেন মাঝে মাঝে ইষ্ট প্রসঙ্গ করে আমার নিজের অভিজ্ঞতার কথা আপনার। আর এই অভিজ্ঞতা যদি আপনাদের কোনো কাজে লাগে, তাহলে সব তার ইচ্ছা, ঠাকুরের ইয়ে। আপনার ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, দেখুন কি হয়। আপনার নিজেদের কিছু করতে চাইবেন না, তিনি যা করান তাই করবো, বাস। আর জীবনে ফাঁকি দেবেন না, করবেন। যেমন নাম ধ্যান করবেন, তেমনি কর্মও করবেন। কর্ম ছাড়া তো সাধারণভাবে হয় না, তার কর্ম করতে হবে, তার কাজ সেই। ঠিক ঠিক, সেই কাজ, সেই কাজ করবেন। যাই হোক, তবুও এখন দেখছি নামদানের সঙ্গে কর্ম করার একটা সুযোগ বর্তমান যিনি আচার্য হয়েছেন, তিনি আর ব্যবস্থা করেছেন। যে সমস্ত করোনাকালে যে সমস্ত সৎসঙ্গীরা মানে কী বলে ডিটাচড হয়ে গেছিলো, বা তার আগেও অনেকে ডিটাচড হয়ে গেছে, দীক্ষা নিয়েছে, কিছু করতে হতো না, সেই লোকগুলিকে খুঁজে বের করে আবার নতুন করে তাদের নিয়ে আসছে। একটা মস্ত বড় কর্ম। এই কর্মে সবাই যোগ দিতে পারেন, যোগ দেন, আর সকলে নাম করবেন। যে নাম করে যে আমি কতটুকু কষ্ট করতে পারি, অন্তত ডেইলি 2টো লোককেও তো আমি যাজন করে ওই পথে আনতে পারবো। নতুন দীক্ষা হোক বা পুরনো যারা ডিফল্টার, তাদের সবসময় এই কর্মটা থাকবে, ইষ্টকর্ম। ঠিক। আর ভিতর নাম করবেন, আমার সংসার, আমার ব্যয়, আমার কেউ না, সব তার। ঠিক। আমি যত চেষ্টা করি না কেন, করার মালিক তিনি। তবে তাদের অবহেলা করবো না। আমার বাড়ি, আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, পরিবার, তাদের প্রতি যদি কর্তব্য করে যাবো, কিন্তু তাদের লক্ষ্য রাখবো তারা যেন ইষ্টের থেকে চ্যুত না হয়, ইষ্টের থেকে চ্যুত যেন না হয়। সেখানে ভালোবেসে স্নেহ করে, সেখানে অভিমান করে বা শাসন করে অংশ হয় না। তাই সেখানে আমাকেও কিছু করা হয়।
পরম পিতা রাতুল চরণের আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আপনারা সবাই কেন জানি আমি মানে আবেগ এত আসছে যে আমি সেটা ব্যক্ত করতে পারছি না, যে কী দিয়ে ব্যক্ত করবো। যাই হোক, কামিল রাজ আসছেন, আমার শরীর যদিও মানে মন খুলে কথা বলতে পারে, তবুও ভিতর যেন উপচে আসছে, বেরিয়ে আসছে। কারণ কর্মযোগ্য যে দেখছি আমার দেখে খুব ভালো লাগছে, যে চারিদিকে সব মায়েরাও ছুটছেন, এরাও ছুটছে, সবাই ছুটছে ছোটাছুটি করে নতুন করে। তা আমার তো মনে হয় বোধ হয় 1 বছর হলো কি, যে 1 বছর বেশি এই কর্মযোগ্যটা চলছে। এইতে অনেক রিভাইভ হয়েছে, অনেক মানে হারানো সৎসঙ্গীরা খুঁজে পাওয়া গেছে, করছে তো, দেখছি তো। তাই এটা একটা খুব বড় কাজ, এই কাজে সবাই যুক্ত হন। প্লাস এইসব করতে গেলে আবার নতুন করে যাজন হবে, যাজন করে দেখবে একটা বাড়ি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তাদের লাঘব করতে পারবেন এখন সৎসঙ্গীরা। হ্যাঁ, আপনারা করে যাবেন, আপনার ছেলে মেয়েরা তাই দেখে করবে। এমনি করে বংশ পরম্পরা জেনারেশন আপনার জেনারেশন, জেনারেশন আপনার জেনারেশন চলবে, চলতে চলতে ঠাকুরের প্রশ্ন করেন যে ঠাকুর আমাদের এর কতদিন, এর আয়ু কতদিন, আপনারা যত রাখবেন তবে 1000 বছরও নষ্ট হবে না, বলছে 1000 বছর। হ্যাঁ, দেখবেন। আর তো বলে যে ঠাকুর যে 1000 বছর পরে দেখবে ভারতবর্ষের দুনিয়ার গুরু হবে, এবং তখন দুনিয়ার সমস্ত লোক এসে এই ভারতবর্ষে এসে এখানে শান্তি স্বস্তি খুঁজে নিতে পারবে। সেইতে বলছে কি এটা একটা ঠিক লিখে রাখ, আমার নাম লিখে রাখ সেখানে। সেদিন কী বলে শিবচন্দ্র চক্রবর্তী সওয়ালের কথা তখন মনে পড়বে, এই অনুকূল চক্রবর্তীর নাম লিখে রাখ। ঠিক ঠিক। তিনি অভ্রান্ত অভ্রান্ত। কারণ আজকে আমি তো ধরুন, আমি কেন এইগুলো আবেগ আসছে, আমি তো সঙ্গ করেছি, তো 25 বছর সঙ্গ করেছি একদম। আর আজকে প্রায় 25 বছরের পরে আবার প্রায় 30 কত বছর, প্রায় আরও 25 বছর ঠাকুর দেহের খারাপ হয়ে গেল, 25 বছর হয়ে গেল না। তাহলে এই 2 রকমের অভিজ্ঞতা আমার। সুতরাং সব কিছু দেখে এমন হচ্ছে যে তিনি আছেন, তিনি চলে যান নেই, আচ্ছা, তিনি ছেড়ে যান নেই, তিনি সবার মধ্যে আছেন। কোথায়? তার কাছে যদি লেগে থাকেন, তাকে নিয়ে চলেন আর তার সময় নাম ধ্যান করেন, তিনি আছেন সবার মধ্যে। প্রকৃতি ঠিক পরম পিতার রাতুল চরণে আমি আবেগ আসছে, এই প্রথম কথা বেরিয়ে আসছে। সবাই কিছু বলবেন? না না, ঠিক আছে, ভালো লাগলো। এবং এই যে শরীর আপনার এই কন্ডিশনের উপরে যে আপনি ইষ্টপ্রসঙ্গ করলেন, এটা আরও ভালো লাগছে। আর আজকে তো বিশেষ দিন, কারণবলা সামন্ত মায়ের যে স্বামী আজকে দেহ রেখেছেন আজকের দিনে অ্যাক্সিডেন্টে, তো সেই বিষয়ে আজকে হলো, খুব ভালো লাগলো। এবং শরীর তো আপনার ফুল ফিট নয়, তবু ঠাকুরের ইষ্টপ্রসঙ্গ করার সময় যেন আপনাকে পুরো মনে হলো যেন একদম ফিট হয়ে আছে, কোনো প্রবলেম নেই আপনার মধ্যে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তো তা নয়। বয়স, শরীর, সে তো একটা নিয়মে চলবে। তো ঠিক আছে, আর দীর্ঘায়িত না করে পরমপিতার আতুল চরণে আপনার সুস্থ ষষ্ঠ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘদিন আমাদের এইভাবে গাইড দিয়ে পথ এগিয়ে নিয়ে চলুন। কারণ আমি দেখেছি তো, আমি নিজের কথাই বলছি, তাহলে নিশ্চয়ই এমনই হাজার হাজার মানুষ তাই, যে আজকে আমি যখন সত্যি কথা কি ভেঙে পড়ি, যখন কেলিয়ে পড়ি, যখন মনে হয় যে বোধ হয় এসব কিছু নাই, একটা বন্ধনে আটকে রাখার জন্য এইসব নিয়মকানুন যেন চার্জ নষ্ট হয়ে যায়, লেতিয়ে পড়ি, যখন আপনার কাছে এসে এই ইষ্ট প্রসঙ্গটা শুনি, ফুল ফিল্ড চার্জ হয়ে যায়। হ্যাঁ, সব আছে, হ্যাঁ তিনি আছেন, এবং নামের মধ্যেই তিনি আছেন। এবং সত্যি কথা বলতে কি উপলব্ধি করি
তিনি আছেন এবং আপনার কাছে এসেই সেই সাথটা পাই, সেই কনফিডেন্সটা পাই, সেই আত্মবিশ্বাসটা পাই। তাই আপনি দীর্ঘদিন এইভাবে আমাদের ইষ্ট প্রসঙ্গ করে যান, আমাদের অনুপ্রাণিত করে তুলুন, উদ্দীপিত করে তুলুন, এই প্রার্থনা রইল। জয় গুরু। আর যারা শুনছেন প্রত্যেকের সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাহাদার এই যে অমূল্য কথাগুলো আপনারা শেয়ার করুন, যারা সাবস্ক্রাইব করেননি করুন, এবং প্রত্যেকেই শেয়ার করুন, তাহলে অনেকে অনেক কিছু জানতে পারবে। এই বলে শেষ করব। তার আগে আমি সামন্তমাকে ডাকবো একটু আজকে কিছু বলার জন্য, মানে আজকের দিনটা বলার জন্য কিছু ডেকে আনবো। সামন্ত আজকের এই দিনটা যে দিন কি হয়েছিল সামন্তমাকে আমি ডাকবো এখন। আপনি হয়ে তাহলে আজকে জয় গুরু। জয় গুরু। দেখেন কখনো গান গাই, কখনো এই করি, কখনো এটা করে এই করি, আর কত কথা মনে পড়ে যেন ইসের মতো বাঁচতে লাগে ঠাকুর কী করি। রাত্রে শুয়ে শুয়ে, এখন তো বয়স হয়ে গেছে, স্বাভাবিক একটু ঘুমের ডিস্টার্ব হয়, ডিস্টার্ব, তখন ঠাকুরকে নানা রকম ঠাকুরের যেগুলো ভাষায় দিই, যে এই সময় ওই ঠাকুর করতে ওই গেছে। সে প্রথম যখন আসলাম সেই ঠাকুরকে দিয়ে এই কবিতার কথা, সেই কোথায় 1900 কেন জানি না, আমার মাকে নিয়ে আসছিলাম। দেশ তখন হয় মতো ভাগ হয়েছিল, দেশে স্বাধীন হয়েছে দেশ। আমার মা, আমার তখন বাড়িতে কতগুলো অবিবাহিত মেয়েরা ছিল, বাড়িতে থাকা মুশকিল। তখন সবই দেশ স্বাধীন হয়েছে, মুসলমান যে কোনো সময় অ্যাটাক করতে পারে। আমার মা কোনো আসুন স্বাধীন হওয়ার কয়েকদিন তখন আমি বাংলাদেশে আমি আসলাম, আসে মাকে নিয়ে ঠাকুর তখন দেওঘর চলে এসছে। হ্যাঁ, 57 সালে না 47 সালে, কখন হচ্ছে দেশ 47 সালে না? আচ্ছা, 1947 সালে দেশ স্বাধীন হলো। তা আমার মনে আছে পার্টিশনের পর কী করে মাকে নিয়ে চলে এসছি। তখন দেওঘরের ঠাকুর গেছেন কিছুকাল আগে, হ্যাঁ, ওই বাড়িটায় থাকেন, তাকে নিয়ে নিই। তো আমার এখনও মনে আছে, মা আমি আমার সদ্য বিধবা হয়েছিল, একটা বাচ্চাকে নিয়ে বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। তো ওইখান থেকে মা নিয়ে এসছে সঙ্গে করে। ঠাকুরকে কি নিয়ে দেবো, জিমা শাক আমার মনে আছে, ক্যালসিয়ামের বিচি অনেকবার বলেছে। তারপরে ওই বেতের আগা, ঠাকুর যেগুলো পছন্দ করতেন জানতো মা, এইগুলো নিয়ে সেই জন্য আমরা এসেছি। কলকাতায় 1 রাত থাকলাম, থেকে পরের দিন আবার দিতে চলে, পরের দিন গিয়ে পৌঁছেছি। সেই তখন খুব কষ্ট করে যেতে হতো দেওঘরে। গিয়ে উঠি, ঠাকুর বসে আছেন বিকেল করে। আমার মনে আছে, আমি তো সামনে ঢুকলাম, প্রথমে ঢুকিছি আমি, ঠাকুর বড়ার বারান্দায় বসে আছেন, বড় বারান্দায়। বিকেলে ঘুমের পরে উঠেছেন 4টে হাতে, আমাকে দেখেছেন শুয়ে যে আমার পিছনে মাকে দেখে উঠে, মাকে দেখেই আমি অবাক হয়ে গেলাম, মানে আমাকে মাকে মার সেই ঝিন্ড ফিন্ড অবস্থা, মানে কি একটা কাপড় টাপড় যেমন খুব ভালো জিনিস, পড়া টড়ার অবস্থা নেই। কখন আইলি রে? তা বলছে যে এই তো আমরা গাড়িতে নেমে এই আসলাম। কি আনিসিস রে, কি আনিসিস? অন্তর্জমি, মানে ঠাকুর আনিসি এই ডিমা শাক আর ইয়ে রে, ডিমা শাক তো আমার আনতে রে। তারপর বলছে এই বেটাঙ্গ, বাহ শিমের মিশি, বড় বউকে বড় মাকে দিতে গিয়ে বলছে কি, ঠাকুর কয়েকদিন ধরে গেমা শাকের কথা বলছে। আচ্ছা, তখন ওখানে পাওয়া যেত না। হ্যাঁ, গিমা শাক
তাহলে ঠিক আছে। আর ওরা কি মানে শিমের বিচি এগুলো ডাল করে খায় আর কি। তো কী করে ওরা রান্না করি বলে নারকেলটা এনে দিবি। আমার সাথে একটা লোক দুটো নারকেল নিয়ে ওখানে হাতে বলে দেখ এ দেখ সঙ্গে সঙ্গে নারকেল এসে গেল। বড় মা বলছেন দিয়ে সেদিন থেকে ঘুরে ঘুরে পিসিমারা ওখানে ছেলের মনীষণদা ওদের বাড়িতে রাতে থেকে পরদিন আবার গেছে। মা বলছে বাবা ওখানে থাকা তো মুশকিল, বিবাহযোগ্য 4-5টা মেয়ে, আমার বোন আছে, খুতুতো বোনরা আছে, তারপরে আমার পিস্তুত বোন আমাদের বাড়ি থাকতো, ঠিক আছে, সব বিবাহযোগ্য। অনেক চেষ্টা তো হচ্ছে না, কোথাও বয়স হয়ে যাচ্ছে। তখনকার দিনে অল্প বয়স হলে তো তাদের অনেক বয়স হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দাও, যে তাড়াতাড়ি দিয়ে মেয়েগুলোকে ভিক্ষা দিয়ে তোমরা এগুলো চলে এসো না, এই মেয়েগুলো বিয়ের ব্যবস্থা করে যাও, বাড়িতে যাও, বাড়িতে যেয়ে বিয়ের ব্যবস্থা করে দাও, বিয়ের ব্যবস্থা করে আর খুব যত তাড়াতাড়ি পরে এই দেশে চলে আসো। অনেক চেষ্টা করছি তো, চেষ্টা করগা ঠিক আছে তো বলবো। কয়েক বছর ধরে যা চেষ্টা হচ্ছে না, দেখুন ঠাকুর কথা, একবার 2-3 মাসের মধ্যে আমার সব কটা বোনের বিয়ে হয়ে গেল। বিয়ে হলো তখন সব কটা খুব ভালো জায়গায় বিয়ে হলো, এবং সবাই ইন্ডিয়াতে তারা সব ট্রান্সফার চলে এসলো। আর এমনই অবস্থা, আর তার বোধ হয় 6 মাসের মধ্যে আমার মা, আমার ভাইটাই সব এরপর চলে আসলো। তারপরে তো আস্তে আস্তে অন্য ফ্যামিলির লোকজন আসতে আরম্ভ করলো। দেখেন তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। আর আজকে যা কিছু দেখেন, সত্যি কথা বলছি, সব তার দয়া। একদম। আর বলেছি শুধু তা না, ধরুন আমাদের মৃত্যুর হাত থেকে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা, আমার দাদা অ্যাক্সিডেন্টে হলে তিনি সব তার দয়া। আজকে আমরা জানি না, আমি, দাদা, আমার মা, আমার ভাই বোন টোন, আমাদের বাড়ি, আমরা যারা তাকে নিয়ে আসি, এই ভাবি কেন হবে না, প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই আছে, সবার প্রতি তার লক্ষ্য আছে, একদম, একটু চললেই হয়। অবশ্য তখন সুবিধা ছিল, ডাইরেক্ট তার সঙ্গে কথা বলা যেত, এখনও কথা বলা যায়, তাকে চোখ বুঝে বলবেন, তিনি শুনবেন। পরম পিতা রাতুল চরণে, আমি কেন আবেগ আসছে, এই আবেগ, এই কথা আমি বন্ধ করতে পারছি না। ঠিক আছে, সব তার দয়া, সব তার দয়া। করে যাবেন, করবেন, সবাই করবেন। আমি জানি না আপনাদের আমি বুঝতে পারছি কিনা। না না, সবাই বুঝি, সবাই বুঝি, তার দয়া ছাড়া চলে না। পরম পিতা রাতুল চরণে সবাই মঙ্গল করে, সবাই জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, জয়গুরু মা। আমরা যাকে দেখছি উনি হচ্ছেন কাননবালা সামন্ত। যে ঘরে ইষ্টপ্রসঙ্গ আমরা করি, সেই ঘরটা মালিক উনি করেছেন। আমরা এক কথা বলতে পারি মালিক পরমপিতা, কিন্তু উনি করেছেন। রাহাদা যেখানে থাকেন, অবস্থান করেন, বর্তমান এই মায়ের বাড়িতেই অবস্থান করেন। তো আজকে যে ইষ্টপ্রসঙ্গ হলো, শুরুতেই বলেছি যে আজকের দিনে 1948 সালে এই মায়ের যিনি স্বামী ছিলেন, হ্যাঁ, দেহ রেখেছেন। আর সেই কারণেই আজকে ইষ্টপ্রসঙ্গ। তাই মাকে ডেকে এনেছি, মাকে কিছু বলার জন্য। মা কিছু বলবেন, ঘটনাটা কী বা কী, একটু দু এক কথা বলবেন। আমার স্বামী ছিলেন সিকিউরিটি গার্ড, দুর্গাপুরে চাকরি করতেন। বা আমার কারো ইচ্ছে ছিল না বাইরে চাকরি করবি, জমি জায়গা আছে, দেখাশোনা করবি, সেটা না, ভালো লাগতো না। মাঝে মাঝে বাইরে এসে বেড়াতে বেরিয়ে যেতেন। আচ্ছা। তারপরে
একদিন ওই হালিশহরে ট্রেনিংয়ে এসছেন, ট্রেনিংয়ে এসে ওনার ওই দুর্গাপুরেই পোস্টিং হয়েছে, ও খুব খুশি। আমার শ্বশুরমশাই এইসব চিন্তা করতে করতে প্যারালাইসিস হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমার শ্বশুরের আরও 4-5 ভাই একসঙ্গে আমরা থাকতাম, তারা দেখাশোনা করতো, আমরাও করতাম। তারপরে ওখানে চাকরি পাওয়ার পরে মাসে মাসে বাড়ি যেতেন। সেবারেও বাড়ি যাবে দিন 7 পরে, বুধবারে অ্যাক্সিডেন্ট হয়েছে, রবিবারে যাবে। ডিউটি ছিল মর্নিং শিফট ডিউটি, তো সেই ডিউটি থেকে যখন আসছিলেন তখন ওনাদের ছিল বিরিঙ্গির মোড়ে, ওটাকে কি করে সিকিউরিটি গার্ডরা সব থাকতো, মানে ব্যাচেলার লাইফে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা সেইখানে থাকতেন, ওইখানটায় নেমে ওনাদের ওইখানে যাবে, অনেক লোক থাকতো। আচ্ছা। তো সেই সময় পেরোচ্ছেন, সেই সময় গাড়ি থেকে নেমে পেরোচ্ছেন, আর জিটি রোডে প্রচুর ট্রাক চল, এমনভাবে ট্রাক চলছে উনি হয়তো খেয়াল করেন। আচ্ছা। মর্নিং শিফট ডিউটি দুটোই না, মাঝখানে ওদের কাছাকাছি ডিউটি বলে মাঝে মাঝে টিফিন খেয়ে যায়, এটা খেতে আসে এইরকম। কিন্তু আমার যেহেতু আমার শ্বশুর প্যারালাইসিস ছিলেন বলে আমি ওনার সঙ্গে ওখানে থাকতাম না। আচ্ছা। তাকে দেখাশোনা করতে হতো, করতে হতো, নাড়াচাড়া করতে হতো। হ্যাঁ, তা সেই জন্য আমি আর যেতে চাইনি, আমাকে নিয়ে যেতে চেয়েছিল, আমি যাবো না, বাবাকে ছেড়ে কেউ দেখার নেই তো। তা এই বলেছি, আসবে জানি, ঘরে যখন নিয়ে কাজকর্ম করি সেগুলো করছি। তো হঠাৎ এই বিকেল সন্ধ্যা 5টার সময় আমি রান্নাঘরে একটু রান্না কিছু করছিলাম, তা সেগুলোকে শেষ করে পুকুর ঘাটে সব ধুতে হয়, তো সেই ঘাটের দিকে যাচ্ছি, হঠাৎ পুলিশ আসলো। পুলিশ আসতে আমার ভয় হয়ে গেছে, পুলিশ কেন আসলো? তো ওইখানটা না খুব মতালের জায়গা, কে জানি কি করেছে না কি, আমাদের বাড়ি তো আসার কথা না, এরকম ভাবছি। আমি দাঁড়িয়ে আছি, আমার শ্বশুরমশাই বলছে কি হয়েছে বলুন? না, আপনাদের দুর্গাপুরে চাকরি করতো অমুক সামন্ত, মন্মথনাথ সামন্ত, তা তিনি অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়েছে। এই কথা শোনার পরে আমার শ্বশুরের আরো ভাই, তাদের ছেলে টেলে সবাই, লোকজন আশেপাশে পাড়াপাশি সব জড়ো হয়ে গেল। জড়ো হয়ে যে তখন কিছুক্ষণ পরে ওর এক বন্ধু ছিল মুসলমান, তাদের ওই পাঁশকুড়ায় বাড়ি, সে গেছে, আমি কোনোদিন দেখিনি, তাকে চিনি। এই যে সমস্ত বৃত্তান্ত বললো, করলো, ওখানে সিকিউরিটি গার্ডে জয়েন করতে হলে বিবাহিত লোককে নেবে না, সেগুলো মিথ্যা করে জয়েন করেছে। কারণ সেই ছেলেটা গিয়ে বলছে যে না স্যার, ওরা সব স্টেটমেন্ট নিচ্ছে তো নানা রকম, কি হয়েছে না হয়েছে, কে আছে না আছে, কোথায় কবে নিয়ে আমাদের বাড়ি ওই ছেলেটাকে পাঠিয়েছে, ওর বন্ধুটাকে। তখন সে ওইসব বলছে, তখন বলার পরে বলছে আমরা কিন্তু বৌদিকে নিয়ে যাব, হ্যাঁ আপনারা কেউ যেতে পারেন, ওনাকে নিয়ে যাব, আমরা ডেড বডি রেখেছি, ওদের হোস্টেলের ইয়েতে ভালো করে বরফ টরফ দিয়ে রেখেছে, বাড়ির লোককে দেখাবে, তারপরে যা হয় হবে। সেই জন্য বসেছে, তখন 4টের আগে তো আর গাড়ি পাওয়া যাবে না, সেই জন্য ঘরে কান্নাকাটি, লোকজন দিয়ে যেভাবে পাচ্ছে, সবাই ভালোবাসত, তো সবাই ভীষণ ভালোবাসত। ছোট্টবেলা ওনার মা মারা যায়, তখন উনি হামাগুড়ি দেয়, আমার 2 ননদ ওকে মানুষ করে। আচ্ছা। এই অসুবিধা দেখে আমার শ্বশুরমশাই তখন বিয়ে করে, সেকেন্ড বিয়ে করে। তার 2টো ছেলে, একটা মেয়ে, 2টো মেয়ে ছিল, একটা মেয়ে মারা গেছে, একটা ছেলে মারাও গেছে, একটা ছেলে একটা মেয়ে আছে। তাদের নিজেদের শ্বশুর বাড়ি, নিজেদের বাড়িতে বিয়ে দেওয়া হয়ে গেছে। তার 1 বছরের মাথায় আমার শ্বশুরমশাই মারা যায়। আচ্ছা। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি বাপের বাড়িতে চলে আসলাম,
নিয়ে আসলো। একলা বলছে রাখবো কোথায়, কি জমি সম্পত্তির ব্যাপার আছে, কে আবার কি করে দেবে না করবে, এই বলে আমাকে বাপের বাড়ি নিয়ে আসলো। বাপের বাড়িতে থেকে ছিলাম। তো ওই অ্যাক্সিডেন্ট দেখতে এসে ওদের লোক টোক সব স্টেশনে গাড়ি টাড়ি নিয়েছিল, তারা নিয়ে আসলো। আসার পরে দেখা করার পরে তারপরে ওখানে ওই ব্যারেজ আছে, ওখানটায় সবাইকে ওইরকম হলে দাহ করে। তার করার পরে তখন পরের দিন আমাকে বলছে ওদের সিকিউরিটি স্টাফটা যে বৌদি আপনাকে একটা কাগজে সই করতে হবে। আমি বলছি কি কাগজে সই করব, আমি চাকরি টাকরি করবো না। হ্যাঁ, আমি চাকরি টাকরি করবো না, আমি কি সই করব, পড়াশোনা জানি না, কি সই করব না। বলছে আপনি করেন না। ওরা আমার হাত ধরে ধরে কলম দিয়ে আমি বাংলা লিখতে জানি, ইংরেজি লিখতে জানি না। ওরা হাত ধরিয়ে আমার সেই কাগজে সই করালো। ওখানে যাতে কাজ পায়, তারা ওখানে অ্যাক্সিডেন্ট হয় তাদের এই পাবনাতে কিছু কাজ দেয়। তারপরে সেই সইটই করিয়ে আমার শ্বশুর বাড়ির আমার 2 ভাসুর আমার সঙ্গে গেছিল সেই দিন। তারপরের দিন এরকম খুব বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে ওখানে ছিলাম। তারপরের দিন দাহর পরের দিন ছিলাম। এইসব কি হবে না হবে ওদের ডিপার্টমেন্টের অফিসার সব এসে দেখলো টেগলো, কী করতে হবে কি না করতে হবে, তারা সব কিছু নিয়ে। তখন আমি আবার বোকার মতো তখন বলেছি আমি চাকরি করবো না, আমার অন্য কেউ থাকলে তাকে দিলে করবে না। বলে না না, তা হয় না। হ্যাঁ, বলছি পড়াশোনা জানি না, কি করবো বিদেশ বিরাজিতে। এই শ্বশুর বাড়ি এসে কাজকর্ম সারা হলো। বললো আপনাকে খবর দেবো যখন আসবে। বলে আমরা চলে আসলাম। ওরা আবার সেই স্টেশন অব্দি গাড়ি টাড়ি করে আমাদের ট্রেনে তুলে দিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, এই হয়ে গেল। তারপরে কিছুদিন গেল, প্রায় 7-8 মাস পরে তখন জয়নিং ডেটের লেটার গেছে হাসপাতালে, স্টিলেরই হাসপাতাল, ওটা গভর্নমেন্ট না। তা বলাতে তখন বাবাকে নিয়ে আসলাম। এসে আমাদের গ্রামে আর একটা ছেলে ছিল বকুল বলে, সেও ওর সঙ্গে, সে অনেক আগে জয়েন করেছে। আচ্ছা, সে ছিল, ওর কোয়ার্টার ছিল, ওর কোয়ার্টারে আসলে আমি আর বাবা উঠতাম। উঠে টুটে যখন যেখানে যেতে হয়, ওরা সব রাস্তাঘাট চেনে তো, ওরা বলে টলে করে দিত। কোয়ার্টার তখন মাঝখানে দিয়েছিল, তখন আবার কিছুদিন বন্ধ ছিল, সেই জন্য কোয়ার্টার হয়নি, মানে থাকার জায়গা এক্ষুনি দিতে পারবে না এইরকম আর কি। তা যাই হোক, কিছুদিন পরে জয়েন করলাম আবার 70 সালে। 68 সালে হয়েছে, 1/9/70 জয়েন করলাম। 2 বছরের মধ্যে। এই তারপরে যেমন করে করে যেমনি চাকরি বাকরি করি, কী করব। এর মধ্যে আমার কাকা যে মারা গেছেন, ছিলেন এখানে, উনি আমাদের ঠাকুরের দীক্ষা আমাকে দেয়। কাকা নিয়েছে না, কিন্তু কাকা খুব ওই ব্যাপার, ওই ঠাকুর নিয়ে থাকা, দীক্ষা দেওয়া, ঋতিকদের এ করা, যত্ন করা, এই নিয়ে খুব ব্যস্ত ছিল। তখন ঠাকুরের দীক্ষা নিয়ে আমার ঠাকুরের সত্যানুসরণ বইটা যখন পড়ি প্রথম, আমার এত ভালো লেগেছে যে বলার মতো না। আমি ভাবছি কি, বাবা এত সুন্দর জিনিস থাকতে মানুষের চলতে অসুবিধা হয়, চলতে তো অসুবিধা হওয়ার কথা না, এই তো সুন্দর জিনিস। এই বলে তখন আমি দুর্গাপুরে যখন চাকরি করলাম, ওই বইটা দেখে ভালো লাগলো, চাকরি করলাম। তখন সৎসঙ্গ কোথায় বলে, আমি যে পাড়ায় থাকতাম তাদের সঙ্গে জিজ্ঞেস করলাম, অমুক রোড কোথায় রে, কোথায় সৎসঙ্গ হয়, আমরা যাবো, এ করবো। তো তারা দেখিয়ে দিল আমাকে, নিয়ে সেখানে একটা সৎসঙ্গী ছিল, তারাও খুব ভালো, হ্যাঁ, দেখিয়ে দিল। ওই নিয়ে তখন দাদার বাড়িতে প্রতি রবিবারে সৎসঙ্গ হয়। আচ্ছা, আরও অনেক গুরু ভাই ছিল, সে সবার মুখে উনার নাম।
সবার মুখে ওনার নাম, ওইখানে সৎসঙ্গ হয়, যাবেন, কোনো অসুবিধা হবে না। শ্যামল ছেলেটার নাম আবার শ্যামল। শ্যামলদা, আমি কিন্তু বেশি পড়াশোনা জানি না, আমি কিন্তু বেশি কিছু বুঝতে পারবো না, করতে বলে কিছু লাগবে না, আপনি যাবেন, শুনবেন, দেখবেন আপনার নিজের উত্তর আপনি পেয়ে যাবেন। এই বলে আমাদের সঙ্গে পাড়ায় যারা ছিল তারা যেত প্রতি রবিবার ওনাদের বাড়ি সৎসঙ্গ, তারা তখন থেকে নিরামিষ। ওই তাদের সঙ্গে যেতে যেতে দাদার আলোচনা শুনে শুনে আমার মনটা অনেকটা শান্ত হলো। হ্যাঁ, ভাবতাম ভাগ্যে যার যা আছে তাই তো হবে, তবু পরম পিতাকে পেয়েছি, এটাই আমার জীবনের সব অনেক। তাকে পেলে মানুষের কোনো ব্যথা থাকে, কিন্তু ব্যথার মধ্যে সে শান্তি স্বস্তি নিয়েও ইষ্টপথে এগিয়ে যেতে পারে। ঠাকুরকে জীবনে মুখ্য করে নিয়ে চললে তিনি কখন কার জীবনে কী প্রয়োজন তিনি সবটুকু দেন। সেটা আমার জীবনে অনেক দৃষ্টান্ত, সেগুলোর মধ্যে আর যাব না। এরকম করতে করতে একাদশী পরিচিত হতে তখন ওই আমার ডিউটি ছিল, প্রথম জয়েন করেছি বলে ওই মর্নিং শিফট বি শিফট দিয়েছে, নাইট শিফট আমাকে কোনোদিন করতে হয়নি। হ্যাঁ, সঙ্গীরা আমাকে খুব ভালোবাসতো, সব থেকে অল্প বয়সে আমি গেছি তো, ওরা আমাকে খুব সহানুভূতি দেখাতো, করে দিত, আমরা দেখিয়ে দেবো, করবো। আর ইউনিয়ন তখন সিপিএম ইউনিয়ন আমাদের খুব হরে ছিল, আপনি কেউ কিছু করবে না, কিছু করবে না, কোনো অসুবিধা হবে না, যখন যে দরকার হবে আমাদের কাছে আসবে না, আমরা সব ঠিক করে দেব। তো তারাও খুব সাহস জুগিয়েছে, ডিপার্টমেন্টের ফর্ম টর্ম ফিল আপ করা, কোথায় কী এটা করা, তারাও খুব করে দিয়েছে। এই করতে করতে তখন দাদা যে অফিসে কাজ করতেন সেখানে কোয়ার্টার শিফট করে, মানে নতুন যাদের ইয়েতে হয় সেখান থেকে কোয়ার্টার হ্যান্ড ওভার করে। একদিন ওই অফিসে গেছি কাগজ জমা দিতে গিয়ে দাদাকে, তার আগে সৎসঙ্গে গেছি, ওখানে অফিসে কাজ করে, কিন্তু কোন অফিসে করে অত সব জিজ্ঞেসও করিনি, যাইনি। তো দেখছি যে না, উনি বসে আছেন, কি সামন্ত তুমি আসলে আমি যে এইটা দেখেন না, এই করতে হবে। বলো ঠিক আছে, তুমি চলে যাও, আমি পরে তোমাকে খবর দেবো। ওনার অফিসারের সঙ্গে কথা বললে, কম বয়সের মেয়ে, একটা ঘর যদি হয়, এখন পারছেন না, তাহলে যদি দেন তো ওনার খুব উপকারে লাগে। তখন বলে আমাদের কোয়ার্টার এমনি ছিল না, কিছু কিছু এই লোককে রাখার জন্য ওরা টিনের শার্ট দিয়ে চালা বেঁধে একটা ঘর, বাথরুম, পায়খানা, রান্না এই করা ছিল, এরকমই দিয়েছিল। আর অ্যাডভেস্টারের জল টল সময় মতো সব আসতো, বাইরে যেত না, মানে ঘরে ঢুকে গেলে জিনিস বন্ধ করলে আপনার বাইরে বেরোনোর দরকার। আর জেনারেল সেফ ডিউটি বলে আমার সকাল 8টা 12টা ডিউটি, আমার অসুবিধা হতো না, রাত্রে আমি ঘরে থাকতে পারতাম, সৎসঙ্গে যেতে পারতাম। সেই জন্য ওইখানে থাকতে থাকতে ওই কোয়ার্টারটা প্রথমে হলো, তারপরে কিছু কোয়ার্টার করাতে নতুন অ্যালটমেন্ট আবার দুটো বাড়ির দোতলার উপরে সেটাও দিল। তাও ডিউটি প্লেস থেকে অনেকটা রাস্তা, তাও 20 মিনিটের মতো রাস্তা হেঁটে যেতাম, হেঁটে আসতাম 4 বার। তাহলে 8টায় যেতাম, 12টায় আসতাম, আবার 4টায় যেতাম, 7টায় চলে আসতাম। ব্যবসার পথে বাজার করতো, সেই সময় বাজার টাজার করে নিয়ে চলে আসতাম, যেদিন যেটা লাগতো একসঙ্গে এত বাজার করতাম না। এই করতে করতে ঠাকুরের কথা শুনতে শুনতে আমার সেসব কথা ভুলিনি। সেদিন থেকে ঠাকুরের কাছে সকাল সন্ধ্যা প্রার্থনা করি, যেখানেই থাকুক ঠাকুর শান্তি দিও। কিছুই পায়নি জীবনে, শখ ছিল বহুত কিছু, কিন্তু কিছুই তো পায়নি, তুমি তাকে শান্তি দিও। ছোটবেলা মা মারা গেছে, বাবা পাগলের মতো ভালোবাসতে বলে মারা গেছে বলে, ভাইরা যদি না জমি জায়গা দেয় বলে আমার শ্বশুরকে, আমার আর খুড়শ্বশুরটা পটিয়ে তখন বলছে তাহলে বৌমার নামে কিছু জায়গা করে দাও। হ্যাঁ, শ্বশুরমশাই রাজি হয়েছিল। আমি বলছি বাবা আমার জমি জায়গার দরকার নেই, তখন তো চাকরি হবে, জানি জমি জায়গার দরকার নেই, যা আছে আপনাদের থাক, আমি আছি তো। হ্যাঁ, এই কথা বলার পরে পরে শ্বশুরমশাই মারা গেল, আর ওইটা নিয়ে বেশি তোলপাড় করা হলো।
আরাম করে। তবে আমার পিসে মশাই ছিল, সেটেলমেন্ট অফিসে কাজ করতো, সে জাবদা টাবদা বের করে বলে হয়। আমি বলি পিসে মশাই কী হবে, যাদের জায়গায় তারা তো কেউই নেই, আমি ওইগুলো নিয়ে কী করবো, আমি একটা পেট যেভাবে হোক ঠাকুরের দয়ায় চলে যাব। আর যেখানে যেতাম সবাইকে ঠাকুরের কথা যাজন করতাম, বলতাম ঘরে বাইরে, ওই ছিল আমার ধ্যান জ্ঞান। এখনো আছে, ততটা হয়তো পারিনি, এখনো আছে, পরিস্থিতি পরিবেশের মধ্যে একটু টাল বেটাল হয়ে যাচ্ছে আর কি। ঠাকুরকে পেয়ে আমি জীবনটাকে উপভোগ করতে পেরেছি, ঠিক, যে তিনি কি জিনিস, তিনি কি ব্যথা, আর এই মধুসূদন তিনি কিভাবে আমাকে গাইড করে করে চলেছেন। যেদিন এই দুর্গাপুর থেকে, এই দুর্গাপুর বলছি, এই সাগরদ্বীপ থেকে প্রথমে যাই, তখন মাতিদের ওই বাড়িতে বাবা মারা ছিল, পুকুরঘাটের ওই বাড়ি, ওরা নিয়ে এসেছিল, ওরা বাড়ি ঘর দিয়েছিল। তারপরে ওদের টান পড়লো বলে আপনাদের জায়গা দিচ্ছি, ঘর করে নেন বলে একটা কুড়িয়া টাঙিয়ে দিয়েছিল, এখন যেখানটায় বাস করে। হ্যাঁ, সেই কুড়িয়ার মধ্যে বাবা মা থাকতো। যখন ঝড় বৃষ্টি বন্যা হতো, সব বেঁধে বেঁধে নিয়ে বসে বসে থাকতো, আবার জল চলে গেলে যাই হোক, ওই হতো একটা চিন্তা ছিল মাঝখানে, কি করে কি করা যায়। কোঅপারেটিভ ছিল, লোন দিল সবাইকে, তখন 1200 টাকা করে লোন দিচ্ছে। তো সেই লোন দিচ্ছে দেখে আমি করলাম, লোন দিচ্ছে দেখে আমি বললাম, তখন বাবাকে এসে বললাম, আমার বাবা নিজে জাপ টাপ কেটে নিজে দেওয়ালে শুধু লোক দিচ্ছে, নিজে সমস্ত করেছে। আমার বাবা খুব পরিশ্রমী ছিলেন, ভীষণ সহজ সরল মানুষ ছিলেন, আর খুব সত্যবাদী ছিলেন, অন্যায়কে প্রশ্রয় দিত না, অন্যায়ের সঙ্গে আপোষ করত না। আচ্ছা, মানে আপনার বাবা? আমার বাবা মা দাদু সবাই আমাদের পরিবারে, আমাদের কাকা টাকাও শুধু, হ্যাঁ, কিন্তু এখানে বাবা ছিল। তা সেই কথাই করতে করতে লোন নিয়ে কিছু টাকা তুলে তখন ওই ঘরটায় দরজা জানলা তো করতে হবে, তাই দিয়েছি। আর মাসে মাসে কেটে নিত পেমেন্ট থেকে, সেই জন্য অসুবিধা হতো। হ্যাঁ, এই হলো হিস্ট্রি। তারপরে বাকি তো ঠাকুরকে নিয়ে চলছি। একদম একদম একদম। খুব ভালো লাগলো। জয়গুরু। পরম পিতার আতুল চরণে আপনার সুস্থ স্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, ভালো থাকুন। আর আজকে আপনার স্বামী যেহেতু মৃত্যু দিবস, আমরা সবাই প্রার্থনা করছি তিনি যেখানে থাকুন ভালো থাকুন, পরম পিতার চরণে যেন থাকেন। তিনি তো নাম নিতে পারেননি, কিন্তু তার চরণে যেন থাকেন, আমরা সবাই প্রার্থনা করব, সবাই প্রার্থনা করব, এবং আপনারাও সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।